হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের কার্য, শক্তি এবং ক্ষমতা এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস করব। প্রথমে বলবো হোয়াট ইজ পাওয়ার, ক্ষমতা কি। আমি প্রথম ক্লাসে বলেছিলাম অলিম্পিক গেমসে একজন অ্যাথলিট 100 মিটার ডিস্টেন্স ধরো কভার করেছে সাপোজ 9 সেকেন্ডে, সে চ্যাম্পিয়ন হয়েছে। আরেকজন প্রতিযোগী ওই 100 মিটার ডিস্টেন্স কভার করেছে 11 সেকেন্ডে। তাহলে এখানে দেখো দুজনেই 100 মিটার ডিস্টেন্স কভার করেছে, অর্থাৎ দুজনের ক্ষেত্রে কার্য একই, কিন্তু প্রথম প্রতিযোগী কম সময়ে ওই ডিস্টেন্স কভার করেছে, তাই প্রথম প্রতিযোগীর ক্ষমতা বেশি। ওকে, তাহলে ক্ষমতা এখানে সময়ের উপর নির্ভর করে, মানে কোনো বস্তু, কোনো ব্যক্তি বা কোনো যন্ত্র যত কম সময়ে কাজ করবে তাহলে তার ক্ষমতা তত বেশি হবে। ওকে, তাহলে ক্ষমতা হচ্ছে কাকে বলে? ক্ষমতা না কার্য করার হারকেই ক্ষমতা বলে। অর্থাৎ ক্ষমতা হচ্ছে কার্য বাই সময়। দ্যাট মিন্স কার্য মানে আগে বলেছিলাম তোমাদের ফার্স্ট ক্লাসে বল ইন্টু স্মরণ বাই সময়। তাহলে দেখো তো ক্ষমতা সমান কী হয়ে গেল? ক্ষমতা সমান হয়ে গেল বল ইন্টু বেগ। স্মরণ বাই সময় মানে বেগ, তাহলে ক্ষমতা আর বেগের সম্পর্ক, ক্ষমতা সমান বল ইন্টু বেগ। যদি আমি সিম্বলিক্যালি দিই, সাপোজ পাওয়ার পি ইকুয়াল টু ডাব্লু বাই টি, তাহলে ডাব্লু মানে কি? এফ ডট এস বাই টি, স্মরণ ভেক্টর বাই টাইম, দ্যাট মিন্স ভেলোসিটি, এফ ভেক্টর ডট ভি ভেক্টর। যদি কোনো বস্তুর স্মরণ বলের দিকে না হয়ে বলের সঙ্গে থিটা কোণ করে হয়, তাহলে কি হচ্ছে? দেখো সাপোজ কি বললাম, ধরো একটা বস্তু প্রযুক্ত বল ধরো অনুভূমিক দিকের সঙ্গে থিটা কোণ করে, প্রযুক্ত বল এফ থিটা কোণ করে অনুভূমিক দিকের সঙ্গে, তাহলে এফের এই উপাংশ কত হবে? এফ কস থিটা। আর স্মরণ হয়েছে ধরো সাপোজ বস্তুর এই ডিরেকশানে, তাহলে স্মরণ যদি প্রযুক্ত বলের দিকে না হয়ে প্রযুক্ত বলের সঙ্গে থিটা কোণ করে হয়, তাহলে স্মরণের দিক হচ্ছে বেগের দিক, তাহলে ভি। তাহলে এক্ষেত্রে ক্ষমতা হবে পি সমান বল ইন্টু বেগ, মানে এখানে বলের কম্পোনেন্ট এফ কস থিটা, মানে বলের উপাংশ ইন্টু ভি, দ্যাট মিন্স পি সমান এফ ভি কস থিটা। পি সমান কী হলো? এফ ভি কস থিটা, দ্যাট মিন্স এফ ডট ভি, দিস ইজ এফ ভেক্টর, দিস ইজ ভি ভেক্টর। তাহলে অ্যাঙ্গেল বিটুইন ভেলোসিটি অ্যান্ড ফোর্স এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে পি সমান হয়ে গেল এফ ডট ভি। ওকে, পি সমান হয়ে গেল এফ ভি কস থিটা বা এফ ডট ভি। তাই এটাই ছিল ক্ষমতার একটা আইডিয়া দিলাম তোমাদের। ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট, আর ব্যবহারিক একক মানে এফপিএস পদ্ধতিতে সেটা হচ্ছে হর্স পাওয়ার। ওয়াটও অবশ্যই এসআই একক এবং ক্ষমতার ব্যবহারিক একক ওয়াট। তাহলে আমরা আগে বলেছি 1 এইচপি, এইচপি মানে হর্স পাওয়ার সমান 746 ওয়াট। তোমাদের এটা আগে প্রমাণ করা হয়েছে ক্লাস 9-এ। 1 এইচপি সমান 746 ওয়াট, মানে 1 অশ্ব ক্ষমতা সমান, এইচপি মানে হর্স পাওয়ার, অশ্ব ক্ষমতা সমান 746 ওয়াট। ওয়াট হচ্ছে ক্ষমতার এসআই এবং ব্যবহারিক একক, আর হর্স পাওয়ার অশ্ব ক্ষমতা হচ্ছে এফপিএস পদ্ধতিতে ক্ষমতার ব্যবহারিক একক। যেহেতু কার্য স্কেলার রাশি, সময় তো স্কেলার রাশি, ক্ষমতাও স্কেলার রাশি, কিন্তু বল আর বেগ দুটো ভেক্টর রাশি, তাহলে ক্ষমতাও কার্যের মতো দুটি ভেক্টর রাশির ডট গুণফল, সেটা হচ্ছে বল এবং বেগ, এই দুটি ভেক্টরের ডট গুণফল। ওকে, তাহলে ক্ষমতা বললাম। নেক্সট আমাদের বলবো শক্তি, হোয়াট ইজ এনার্জি। তো শক্তি বলেছিলাম আমরা যে কার্য করার সামর্থ্যকেই শক্তি বলে, কার্য করার সামর্থ্যকেই কী বলে? শক্তি বলে। ওকে, তাহলে কার্য এবং শক্তি হচ্ছে দুটি অভিন্ন ভৌত রাশি। কার্য এবং শক্তির মাত্রা এবং একক একই,
উভয়ের এসআই একক হচ্ছে জুল আর সিজিএস একক হচ্ছে আর্ক। তো এখন যেটা বলবো আমরা যান্ত্রিক শক্তি, মেকানিক্যাল এনার্জি। যান্ত্রিক শক্তি হচ্ছে কি কোনো বস্তুর যান্ত্রিক কাজ করার সামর্থ্যকে বলে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি হচ্ছে দুই প্রকার। কি হয় না, নাম্বার ওয়ান ধরো কাইনেটিক এনার্জি, গতিশক্তি, আর নাম্বার টু ধরো পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি। কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি। এখন আমি তোমাদের এক এক করে হোয়াট ইজ কাইনেটিক এনার্জি, হোয়াট ইজ পোটেনশিয়াল এনার্জি, তার এক্সপ্রেশন এগুলো বলবো। ওকে, তো প্রথমে আমরা বলছি সাপোজ ধরো কাইনেটিক এনার্জি, গতিশক্তি। তোমরা জানো গতিশক্তি বলা হয়েছিল আগে তোমাদের যে কোনো বস্তু তার গতির জন্য কাজ করা যে সামর্থ্য অর্জন করে তাকেই বলে তার কাইনেটিক এনার্জি। ওকে, অথবা আমরা বলতে পারি যে গতিশক্তির যে আমরা যদি রাশিমালা বলি, মানে গতিশক্তির রাশিমালা, যে এম ভরে বস্তু ভি বেগে চললে তার কাইনেটিক এনার্জি হয় হাফ এম ভি স্কোয়ার। আমরা সেটা প্রমাণ করব। ওকে, গতিশক্তির রাশিমালা। তাহলে গতিশক্তির এক্সপ্রেশন রাশিমালা কি হবে? ধরো কোনো স্থির বস্তুকে গতিশীল করতে অথবা গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনতে যে কার্য করা হয় তাকেই বলে, তাহাই হচ্ছে গতিশক্তির পরিমাপ। কি বললাম? কোনো স্থির বস্তুকে গতিশীল করতে বা গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনতে, বস্তুটির মধ্যে স্থির অবস্থায় আনতে বস্তুটির মধ্যে কার্য করার যে সামর্থ্য জন্মায় তাকেই বলে তার কাইনেটিক এনার্জি। ওকে, তাহলে ধরা যাক এম ভরের বস্তু ধরো স্থির অবস্থা থেকে ধরা যাক এম ভরের স্থির বস্তুতে এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটি ধরো সাপোজ ভি বেগ লাভ করে। তাহলে স্থির ছিল, মানে বেগ 0 ছিল, এখন বেগ হয়ে গেছে ভি। দিলে বস্তুর কী হয়েছে? বেগের বৃদ্ধি হলে ত্বরণ হয়। তাহলে এখন বস্তুটির ত্বরণ হচ্ছে ত্বরণ এ এবং সরণ হচ্ছে এস। তাহলে আমরা বলতে পারি যে দেয়ারফোর আমরা বলতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এখান থেকে এস সমান কত হবে? ভি স্কোয়ার বাই 2a। ওকে, এখন বস্তুর গতিশক্তি হচ্ছে কি না, বস্তুকে গতিশীল করতে কৃতকার্য। তাহলে বস্তুকে গতিশীল করতে কার্য, দ্যাট মিন্স কার্য মানে বল ইন্টু সরণ। তাহলে এফ এস। ওকে, এফ এস। তাহলে এফ এস মানে এম এ আর এস মানে বি স্কোয়ার বাই টোয়াইস এ। কেমন? দ্যাট ইজ ডব্লিউ। ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে হাফ এম বি স্কোয়ার। এটাই হচ্ছে গতিশক্তির রাশিমালা। বা আমরা বলতে পারি যে ই কে কাইনেটিক এনার্জি বা কে কাইনেটিক এনার্জি সমান ডব্লিউ সমান হাফ এম বি স্কোয়ার। এটা হচ্ছে এক্সপ্রেশন অফ কাইনেটিক এনার্জি। এবং দেখো তোমাদের আগে বলা হয়েছে ক্লাস 9-এ যে বস্তুর ভর এম সর্বদা পজিটিভ, কোনো রাশির বর্গ অলওয়েজ পজিটিভ, দেয়ারফোর ই কে কাইনেটিক এনার্জি সর্বদা কি হয়?
ধনাত্মক হয়, পজিটিভ হয়। কাইনেটিক এনার্জি নেগেটিভ হতে পারে না, গতিশক্তি নেগেটিভ হতে পারে না। কিন্তু বস্তু যদি স্থির থাকে, স্থির বস্তুর ক্ষেত্রে কি হয়? বেগ শূন্য, দেয়ারফোর কাইনেটিক এনার্জি হচ্ছে 0, গতিশক্তি হচ্ছে 0, হাফ mv²। তাহলে গতিশক্তি 0, কারণ বেগ শূন্য হওয়ার জন্য তার কাইনেটিক এনার্জি 0। ওকে, এখন যেটা তোমাদের বলবো আমরা সেটা হচ্ছে মানে কার্য শক্তি উপপাদ্য, ওয়ার্ক এনার্জি থিওরেম। কার্য শক্তি নীতি মানে ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল। এই নীতি অনুযায়ী, এই নীতিটা কি না, এই নীতি অনুযায়ী আমরা বলতে পারি যে বস্তু দ্বারা কার্য সমান কি না বস্তুর গতিশক্তির পরিবর্তন। মানে বস্তু দ্বারা কৃতকার্য ধরো W, আর গতিশক্তি পরিবর্তন ধরো কাইনেটিক এনার্জি ধরো K, তাহলে W সমান ডেল্টা K, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এটা হচ্ছে কার্যশক্তি নীতি। এখন আমরা উই হ্যাভ টু প্রুভ দিস প্রিন্সিপাল। ওকে, এই নীতি প্রমাণ করার জন্য এটা আমরা প্রমাণ করব, W সমান ডেল্টা K প্রমাণ। ধরা যাক একটা বস্তুর ভর m, প্রাথমিক বেগ u, অন্তিম বেগ v, F বল প্রয়োগ করার ফলে তার অন্তিম বেগ v, তাহলে ওই সময় তার ত্বরণ a, সরণ s, তাহলে v² = u² + 2s। তাহলে আমরা লিখি, ধরা যাক m ভরের বস্তুর প্রাথমিক বেগ u, অন্তিম বেগ মানে F বল প্রযুক্ত হওয়ার পর, যাই হোক, অন্তিম বেগ হচ্ছে v, আর প্রযুক্ত বল বস্তুতে প্রযুক্ত বল F, উৎপন্ন ত্বরণ a এবং সরণ হচ্ছে ধরো সাপোজ s। তার আমরা জানি v² = u² + 2as। কেমন? তাহলে s কত হবে? s হবে v² - u² / 2a। ওকে, দেয়ারফোর প্রযুক্ত বল দ্বারা কার্য, দ্যাট মিন্স W কত? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, F ইন্টু S। F মিন্স ma আর S মিন্স v² - u² / 2a। তাহলে কী হয়ে গেল? হাফ mv² - হাফ mu²। ধরা যাক এটা হচ্ছে কি অন্তিম গতিশক্তি, আর এটা হচ্ছে কি হাফ mu² হচ্ছে প্রাথমিক গতিশক্তি, দ্যাট ইজ বস্তুর গতিশক্তির পরিবর্তন। তাহলে বস্তুর গতিশক্তির পরিবর্তন, তাহলে কি প্রমাণ হয়ে গেল যে W সমান চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তাহলে W সমান হচ্ছে ডেল্টা K। ডেল্টা K মিনস ধরো সাপোজ K ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি K হয়, গতিশক্তি যদি K হয়, Kটা হচ্ছে ধরো গতিশক্তি। তাহলে আমরা বলতে পারি যে ধরো K ফাইনাল মাইনাস K ইনিশিয়াল। ওকে, তাহলে এটাই হচ্ছে ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল। ওকে, এখন আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে গতিশক্তি আর ভরবেগ এর মধ্যে রিলেশন কি, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্টাম। তোমাদের ক্লাস 9-এ বলা হয়েছিল
যে গতিশক্তি, বস্তুর গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক। ওকে, ধরা যাক আমরা বলেছি একটু আগে এম ভরে বস্তু যদি ভি বেগে যায় তার কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, আর মোমেন্টাম হচ্ছে পি সমান এম ইন্টু ভি। ওকে, তাহলে এম ভরে বস্তু ভি বেগে গতিশীল থাকলে তার গতিশক্তি কত হয়? ধরো ই সমান হাফ এম ভি স্কোয়ার এবং ভরবেগ মোমেন্টাম স্মল পি এম ভি। ওকে, নাও তাহলে আমরা জানি যে ই দেয়ারফর নাও এখন ই সমান হচ্ছে কত? হাফ এম ভি স্কোয়ার। তাহলে যদি আমরা এম মাল্টিপ্লাই করি তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার বাই টোয়াইস এম, লবে আর হরে যদি এম মাল্টিপ্লাই করি, আর এম ভি হোল স্কোয়ার তাহলে এটা পি স্কোয়ার। তাহলে ই সমান কী হয়ে গেল না পি স্কোয়ার বাই টোয়াইস এম। এটা হচ্ছে রিলেশন, ভরবেগ এবং কাইনেটিক এনার্জির রিলেশন। ই ভ্যারাইজিয়াস যেহেতু সিন্স এই যে 1/2m এই টার্মটা হচ্ছে কনস্ট্যান্ট, তার বলতে পারি ই ভ্যারাইজিয়াস পি স্কোয়ার। ইট ইজ সিমিলার ইকুয়েশন দ্যাট ওয়াই ভ্যারাইজিয়াস এক্স স্কোয়ার। তাহলে কাইনেটিক এনার্জি আর মোমেন্টামে যদি আমি গ্রাফ আঁকি তাহলে হবে অধিবৃত্ত ওয়াই ভ্যারাইজ এক্স স্কোয়ার, অধিবৃত্তের সমীকরণ, কনিক ফ্যামিলিতে অধিবৃত্ত। তাহলে দেখো এটা যদি গতিশক্তি আর এক্স অক্ষ বরাবর যদি আমরা মোমেন্টাম ধরি মানে এইদিকে, তাহলে এর গ্রাফের নেচারটা হবে অধিবৃত্তাকার। এই নেচারটা হবে কি? অধিবৃত্তাকার। ওকে, তাহলে ভরবেগ মানে ই ভার্সাস পি বা মানে ই আর পি, ই এবং পি পরিবর্তন লেখচিত্র হচ্ছে কি? অধিবৃত্তাকার। এটা হচ্ছে তোমার কি বলে আমরা বলেছিলাম যে অধিবৃত্তাকার নেচার। ঠিক আছে, যদি আমরা এটা দেখি পি স্কোয়ার ইকুয়াল টু কত? টোয়াইস এম ই। সিন্স টোয়াইস এম কনস্ট্যান্ট টার্ম ধ্রুবক, তাহলে পি স্কোয়ার ভ্যারাইজিয়াস ই। দিস ইজ সিমিলার টু ইকুয়েশন, ধরো আমরা এটা যদি ওয়াই বলি তাহলে এক্স, বা যদি আমরা এদিকে আমরা মোমেন্টাম বলি পি আর এদিকে ই বলি কাইনেটিক এনার্জি, তাহলে নেচারটা হবে এই নেচার হবে, মানে এটাও অধিবৃত্তাকার, মানে অধিবৃত্তের সমীকরণ। ঠিক আছে, ই বনাম পি ভরবেগ এবং গতিশক্তি। যদি আমরা ভরবেগ এবং গতিশক্তি পরিবর্তনের গ্রাফ আঁকি তাহলে ভরবেগ আর কাইনেটিক এনার্জি তাহলে হবে এই নেচারটা হবে পি স্কোয়ার ভ্যারিয়েজ ই, মানে এটা হচ্ছে তোমার এটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, ওয়াই স্কোয়ার ভ্যারাইজিয়াস এক্স। এটাও অধিবৃত্তের সমীকরণ, মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটা ওয়াই ইকুয়াল টু 4ax স্কোয়ার, এই নেচার হয় অধিবৃত্ত। ওকে, আর এটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, অধিবৃত্তের নেচারটা হয় এরকম। তাহলে দেখো দুটোই হচ্ছে গতিশক্তি আর ভরবেগ পরিবর্তনের নেচার। যখন কাইনেটিক এনার্জি আমি এরকম মানে উলম্ব অক্ষ বরাবর নিব আর মোমেন্টাম নিব হরিজন্টাল দিকে, তাহলে এই নেচার হবে। আবার যখন মোমেন্টাম নিব মানে হরিজন্টাল দিকে, ভার্টিক্যাল ডিরেকশনে, আর হরিজন্টাল ডিরেকশনে কাইনেটিক এনার্জি নিব, তাহলে এই নেচার হবে অধিবৃত্ত, এই নেচার, আর এটা এই নেচার। ওকে, এখন আমি তোমাদের কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি বললাম, এখন বলবো পোটেনশিয়াল এনার্জি।
স্থির শক্তি হচ্ছে, আমরা বলেছিলাম যে আগেই বলা হয়েছিল যে স্থির শক্তি মানে কোনো বস্তুর স্বাভাবিক অবস্থান, আকৃতি, নির্দেশতন্ত্রের সাপেক্ষে। পোটেনশিয়াল এনার্জি হচ্ছে স্থির শক্তি কি না, পোটেনশিয়াল এনার্জি পোটেনশিয়াল এনার্জি এটা কি, সাপোজ এটা হচ্ছে নির্দেশতন্ত্র, তার নির্দেশতন্ত্রের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করলে অথবা কোনো বস্তুর আকার, আয়তন ইত্যাদি পরিবর্তন করলে তার মধ্যে যে কার্য করার সামর্থ্য সৃষ্টি হয় তাকেই বলে তার পোটেনশিয়াল এনার্জি বা স্থির শক্তি। সাপোজ এটা নির্দেশতন্ত্র, ভূপৃষ্ঠ, এখান থেকে একটা এম ভরে বস্তুকে, ভূপৃষ্ঠ থেকে এম ভরে বস্তুকে এইচ উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় যদি স্থাপন করতে হয় তাহলে কৃতকার্য হয় এখানে, কৃতকার্য কত হবে না, ধরো এখানে নিয়ে আসা হলো এইচ উচ্চতায়, তাহলে কৃতকার্য হবে তার মধ্যে সঞ্চিত পোটেনশিয়াল এনার্জি mgh। ওকে, তাহলে কি বললাম যে এটাকে বলে অভিকর্ষীয় স্থির শক্তি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, অভিকর্ষীয় স্থিতি শক্তি। এটা হচ্ছে কি না ভূপৃষ্ঠ থেকে, মানে ভূপৃষ্ঠ মানে এখানে নির্দেশ তল, ওকে, ভূপৃষ্ঠের সাপেক্ষে বা ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় তুলতে, মানে এম ভরে বস্তুকে আর কি, এম ভরের বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এম ভরে বস্তুকে তুলতে কার্য। এটা কি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এম ভরে বস্তুকে তুলতে কৃতকার্য। সেটা হচ্ছে কি না বস্তুর ওজন, মানে অভিকর্ষ বল। ওকে, মানে ওজন মানে এখানে অভিকর্ষ বল ইন্টু উচ্চতা। তাহলে বস্তুর ওজন মানে mg আর হাইট h, এটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। ওকে, তাহলে mgh। আর ভূপৃষ্ঠে এখানে বস্তুর স্থির শক্তি কত, 0, কারণ ভূপৃষ্ঠ থেকে হাইট মাপা হচ্ছে সরণটা, এখানে এইচ, ভূপৃষ্ঠে এইচ 0, তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে 0। আবার ওই বস্তুকে যদি আমরা ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় নিয়ে যাই, এইচ গভীরতায়, তাহলে কী হবে, এখানে শক্তিটা হয় EP সমান -mgh। তাহলে কী দেখা গেল যে স্থির শক্তি পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, শূন্য হতে পারে। কিন্তু আমরা আগেই বলেছি কাইনেটিক এনার্জি শূন্য হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে না। তাহলে এটা হচ্ছে অভিকর্ষীয় স্থিরশক্তি বললাম। এখন দেখাবো যে অভিকর্ষীয় স্থিরশক্তি এটা হচ্ছে কি না অতিক্রান্ত পথের উপর নির্ভর করে না, অতিক্রান্ত পথ নিরপেক্ষ, কেবলমাত্র বস্তুর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের উপর নির্ভর করে। এইটা দেখানোর জন্য যদি আমরা একটা নততল ধরি তাহলে সুবিধা হয়। তাহলে কি বললাম, কি দেখাবো না অভিকর্ষীয় স্থিরশক্তি আমরা দেখাচ্ছি এখন যে অভিকর্ষীয় স্থিরশক্তি অতিক্রান্ত পথ নিরপেক্ষ, অতিক্রান্ত পথের উপর নির্ভর করে না। অভিকর্ষীয় স্থিরশক্তি অতিক্রান্ত পথ নিরপেক্ষ, অতিক্রান্ত পথের উপর নির্ভর করে না। কার উপর নির্ভর করে সেটা আমরা দেখব এখন। তাই এই জন্য একটা ইনক্লাইড প্লেন, নততল সাপোজ এটা হচ্ছে ধরো নততলের এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। ওকে, তাহলে এই হাইটটা হচ্ছে এইচ উচ্চতায় বস্তুকে তোলা হবে, এম ওয়ার বস্তুকে। ওকে, তাহলে এখানে তুলতে কৃতকার্য কত
নতিকোণ হচ্ছে থিটা। ওকে, তাহলে কি বললাম যে নততল নতিকোণ হচ্ছে থিটা। তাহলে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, এবং সেটা হচ্ছে এ থেকে বি এই পথ বরাবর এম ভরের বস্তুকে তুলতে কৃতকার্য, এটাই হচ্ছে বস্তুটির পোটেনশিয়াল এনার্জি। কত না mgh। ওকে, এটা হচ্ছে কৃতকার্য, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি mgh, W সমান mgh। এখন ধরো নততলের উপর বস্তুই থাকে, তাহলে আমরা এখানে বস্তুর সাপোজ এটা বস্তু আছে, বস্তুর ওজন হচ্ছে এখানে mg, নতিকোণ থিটা হওয়ার জন্য এটাও থিটা হবে অবশ্যই, তাহলে এটা হচ্ছে mg cos থিটা ভেক্টর বিভাজন, তাহলে এই উপাংশ হচ্ছে mg sin থিটা। ওকে, আর এখানে লম্ব প্রতিক্রিয়া হচ্ছে ক্যাপিটাল R। এখন আমরা বস্তুটাকে ভূপৃষ্ঠ থেকে মানে এই উচ্চতায় নিয়ে যাব, কিন্তু নততল বরাবর নিয়ে যাব। তাহলে নততল বরাবর এই বরাবর, তাহলে ফোর্স হচ্ছে এখানে ওখানে এফ বল প্রয়োগ করে নিয়ে যেতে হবে। তার প্রযুক্ত বল ধরো এফ, প্রযুক্ত বল এফ। তাহলে কি বললাম, তাহলে এখন নততলের নতিকোণ ধরো থিটা, তাহলে আবার বস্তুটিকে নততল বরাবর অ্যালং ইনক্লাইন্ড প্লেন, মানে সি থেকে বি এই পথে নততল বরাবর সি থেকে বি বিন্দুতে, মানে একই সেম উচ্চতা, বি বিন্দু মানে ওই এইচ উচ্চতা আর কি, বিন্দুতে নিয়ে যেতে কার্য এখানে কত না, এখানে হচ্ছে এই বলের বিরুদ্ধে নিতে হবে আর ইকুয়াল টু mg cos থিটা, একে অপরে ক্যান্সেল করে, তাহলে mg sin থিটা, কার্যকর বল হচ্ছে এখানে mg sin থিটা। তাহলে mg sin থিটা ইন্টু সরণটা হচ্ছে cb। ওকে, কারণ দেখো mg cos থিটা বলটি সিন্স mg cos থিটা বলটি কি, এই বলটা বস্তুর সরণের সঙ্গে বা নততলের সঙ্গে লম্ব, তাই এই বল কোনো কাজ করে না, তাই এই বল কোনো কার্য করে না। তাহলে বস্তুটাকে আমরা নিয়ে যাব ওই কোন বলের জন্য না mg sin থিটা বলের বিরুদ্ধে নিয়ে যাব, এই বলের বিরুদ্ধে নিয়ে যাব, তাহলে mg sin থিটা, তাই এটা হচ্ছে mg আর cb sin থিটা। এই ট্রায়াঙ্গেল থেকে ত্রিভুজ CBA, এই ট্রায়াঙ্গেল থেকে আমরা বলতে পারি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো এইচ সমান সিবি সাইন থিটা, এই সিবি সাইন থিটা সমান এইচ, তাহলে সিবি সাইন থিটা সমান কি এইচ হয়ে গেল, তাহলে mgh। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে কৃতকার্য W সমান, দেখো 2 নম্বর ইকুয়েশন, দেখো উভয় ক্ষেত্রে কৃতকার্য একই, যেহেতু উভয় ক্ষেত্রে কৃতকার্য একই, তাহলে বলতে পারি যেহেতু উভয় ক্ষেত্রে কার্য একই, তাহলে বলতে পারি যে অভিকর্ষীয় স্থির শক্তি অতিক্রান্ত পথের উপর নির্ভর করে না, অতিক্রান্ত পথের উপর নির্ভর করে না। কার উপর নির্ভর করে না, কেবলমাত্র বস্তুটির মানে প্রাথমিক অবস্থান ও অন্তিম অবস্থানের উপর
নির্ভর করে। মানে এখানে মানে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এখানে স্থানাঙ্কের ফাংশন, মানে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের উপর নির্ভর করে, স্থানাঙ্কের ফাংশন আর কি। তাহলে যেক্ষেত্রে মানে ধরো এখানে যদি বল প্রয়োগ, এফ বল প্রয়োগ করা হলো, ধরো সাপোজ এফ বল প্রয়োগ করা হলো, এই এফ বল হচ্ছে এখানে, এই এফ বল মানে এখানে অভিকর্ষ বল, ধরো অভিকর্ষ বল যদি এফ বল প্রয়োগ করে নেওয়া হলো, তার এটা ধরো অভিকর্ষ বল। অভিকর্ষ বল হচ্ছে এখানে, এটা হচ্ছে কি সংরক্ষী বল, মানে কনজারভেটিভ নেচার। কারণ সংরক্ষী বলের ক্ষেত্রে অভিকর্ষ মানে স্থিতিশক্তি কী হয়, অতিক্রান্ত পথের উপর নির্ভর করে না। দেয়ারফোর এফটা হচ্ছে অভিকর্ষ বল, যারা বলতে পারি যে অভিকর্ষ বল, যেহেতু অভিকর্ষ বলের বিরুদ্ধে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে অভিকর্ষ বল একটি সংরক্ষী বল, কনজারভেটিভ ফোর্স। আর নেক্সট ক্লাসে বলবো যে সংরক্ষী বল কি, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। তা অভিকর্ষ বল একটি সংরক্ষী বল, ওকে। তাহলে এখানে অভিকর্ষ বলের একটি সংরক্ষী কনজারভেটিভ নেচার দেখানো হলো। অভিকর্ষ বল যদি এই বলের বিরুদ্ধে বস্তুটাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, ওকে। তাহলে এই ক্লাসটা কার্যশক্তির ক্ষমতার দ্বিতীয় ক্লাস ছিল, এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।